আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসবে বিএনপি। গুরুত্বপূর্ণ এই বৈঠকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে। দলটি মনে করছে ভোট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিষয়ে সরকারের মনোভাব কী তাও স্পষ্ট হতে পারে এই বৈঠকে। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাল বেলা 12টায় বিএনপিকে ডাকা হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার দপ্তর থেকে একথাই বলা হচ্ছে। তবে এতে আশ্বস্ত হচ্ছে না বিএনপি। অবিশ্বাস ও বিভ্রান্তি দূর করতে তাই প্রধান উপদেষ্টার সাথে বসছে তারা। দলটির দাবি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, চায় সুনির্দিষ্ট রোডম্যাপ। উনি আগে আমাদেরকে যে আশ্বস্ত করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে উনি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন, এবং আমরা তারপরে আশ্বস্ত হয়েছিলাম যে সরকারের তরফ থেকে উনি যথাযথ প্রক্রিয়ায় সেটা নির্বাচন কমিশনকে জানাবেন, আর জাতির সামনে তিনি যেই প্রক্রিয়ায় উপস্থাপন করার দরকার সেটা জাতির উদ্দেশ্যে ভাষণে হোক, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হোক, সেটা তিনি পার্সোনালি বলবেন, প্রেস সেক্রেটারিকে দিয়ে নয়। দীর্ঘদিন পার হলেও তিনি সেই প্রক্রিয়ায় গেলেন না। দীর্ঘ 18 মাস সময় এই ডিসেম্বর পর্যন্ত, এই সময়ের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সেটা কোনোভাবেই কম সময় নয়। অন্তর্বর্তী সরকারকে 5 বছর দেখতে চায় জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন প্রচারণা এবং কোনো উপদেষ্টার বক্তব্যের নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করে বিএনপি। আমরা ইদানিং লক্ষ্য করছি বিভিন্ন পক্ষের বিভিন্ন রকমের বক্তব্যে নির্বাচন বিলম্বিত করার এবং আদৌ নির্বাচন না দেওয়ার বা 5 বছর বিনা নির্বাচনে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় থাকার বিভিন্ন রকমের ভাষ্য কৌশলে তারা উপস্থাপন করছেন। এই সরকারকে কোনো রকমের ইস্যু সৃষ্টি করে তালবাহানা করে নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, নাকি অন্য কোনো এখানে শক্তি কাজ করছে যাতে গণতন্ত্রের প্রক্রিয়াটা উত্তরণে অনেক বেশি বিলম্বিত হয় অথবা বাধাগ্রস্ত হয়। ভোটের কৌশল নির্ধারণ না নির্বাচনের দাবিতে কর্মসূচি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের উপরই নির্ভর করছে বিএনপির অবস্থান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত মামলা দুটির চার্জশিট গ্রহণ করে এই আদেশ দেন। একটি মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 29শে এপ্রিল দিন ধার্য করেছে আদালত। এ নিয়ে দুদকের করা 6 মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। শেখ হাসিনা 10 কাঠার একটি প্লট তার নিজের নামে বরাদ্দ নেন এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাঞ্চলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেয়া হয়। মডেল মেঘনা আলমকে প্রচলিত আইন মোতাবেকই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। মেঘনা আলমকে যেই আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে তা অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে বলেও জানান তিনি। পুলিশের নেওয়া আইনি প্রক্রিয়ায় কোনো অনিয়ম করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। তবে এই বিষয়ে আইন উপদেষ্টার দেয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে ব্যাখ্যা আইন উপদেষ্টাই দিতে পারবেন। বিষয়টি হাইকোর্টে বিচারাধীন থাকায় এর বাইরে আর কিছু বলা যাবে না বলেও জানান তিনি। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না। এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। একটা ঘটনা ঘটেছে, এটার একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু। তবে একটা জিনিস নিশ্চিত যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয় নাই।
আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বিসিবিতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম এই অভিযান চালাচ্ছে। জানা গেছে, কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে। মুজিব বর্ষ পালনে ব্যয় 25 কোটি দেখানো হলেও খরচ হয়েছে 7 কোটি। বাকি টাকার হদিস পায়নি দুদক। তৃতীয় বিভাগের দল বাছাইয়ের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগে প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আলামিন। বিপিএলের সবশেষ আসরে 13 কোটি টাকার টিকিট বিক্রি হলেও তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত সব মিলিয়ে বিক্রি হয়েছিল মাত্র 15 কোটি টাকার টিকিট। মুজিব শতবর্ষের বিপিএলের হিসেবেও পাওয়া গেছে অসঙ্গতি। আসরটির জন্য 15 কোটি বরাদ্দ থাকলেও খরচ দেখানো হয় 25 কোটি। এরকম অসঙ্গতিপূর্ণ হিসেবগুলো খতিয়ে দেখছে অভিযানরত দুদকের টিম। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিংয়ের ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। আগে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিয়ে একটা এগ্রিমেন্ট করা হতো, বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হতো, ওই এগ্রিমেন্ট অনুযায়ী তারা টিকিট সেল করতো এবং হয়তোবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বিসিবিকে দিত, যেটা তাদের আয় হিসেবে গণ্য হতো। কিন্তু বিসিবি লাস্ট 3-4টা আসর নিজেরাই হচ্ছে টিকিট সেল করছে এবং আমরা 11তম আসরে দেখলাম যে 13 কোটি টাকা আয় হয়েছে। 8 বছরে যেখানে 15 কোটি, 1 বছরেই 13 কোটি। দর্শক, এই মুহূর্তে বিসিবিতে উপস্থিত আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মমিনুর রিপন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রিপন, বিসিবিতে দুদকের অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিসিবিতে দুদকের অভিযান ঠিক কিছুক্ষণ আগে শেষ হলো 3 সদস্যের একটি প্রতিনিধি দল। তারা ঠিক 12টার দিকে বিসিবিতে আসেন এবং 2 ঘন্টা তারা প্রথমে এসেই তারা পারচেস ডিপার্টমেন্টে প্রবেশ করেন এবং সেখানকার বিভিন্ন নথিপত্র তারা ঘেঁটে দেখেন। এরপরেই কিন্তু তারা বিভিন্ন জায়গা দেখেন, বিভিন্ন অনিয়মের যে জায়গাগুলো, যে তথ্যগুলো তারা পেয়েছিলেন, যেগুলো সন্ধান তাদের কাছে দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে তারা পর্যালোচনা করেন এবং তারা যখন স্টেডিয়াম ছাড়েন তার আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আমরা যে প্রশ্নটি করেছিলাম যে তারা যে অভিযানটি করলেন এটি আসলে কোন তথ্যের ভিত্তিতে, ওনারা বলেন যে বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে অভিযোগ আসছে, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন যে সংবাদ প্রকাশ হয়েছে, সব কিছু মিলিয়ে তারা আসলে এই অভিযানটি করেছেন। এবং এখানকার যে মূল বিষয়টি তাদের চোখে লেগেছে সেটি হচ্ছে তৃতীয় বিভাগ লিগের যে নিবন্ধন ছিল সেটি আগে ছিল 5 লাখ টাকা এবং সেখানে 2 থেকে 3টি দল অংশগ্রহণ করত, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 100-তে। ঠিক কী কারণে এই আগের নিবন্ধন এবং এখনকার নিবন্ধনের পার্থক্যটা এতটা বেশি হচ্ছে সেটি তারা খতিয়ে দেখবেন এবং তারা পুনরায় আসবেন বলে জানিয়েছেন। এবং সেই সাথে মুজিব বর্ষ পালনে বিসিবির যে বাজেট ছিল 15 কোটি টাকা, সেখান থেকে বিসিবি খরচ করেছিল 25 কোটি টাকা, কিন্তু তার মধ্যে 19 কোটি টাকার কোনো হিসেব এখন পর্যন্ত বিসিবি দিতে পারেনি। এই দুটো বিষয়ে প্রথমে ছিল। এছাড়া ছিল যে টিকিটের যে বিষয়টি ছিল, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত 8 আসরের টিকিটের ইনকাম দেখানো হয়েছে 15 কোটি, অথচ সর্বশেষ যে আসরটি হয়ে গেছে সেখানে 13 কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। গত 8 বছরে বা 9 বছরে যে অসামঞ্জস্য বিষয়গুলো ছিল এখন সেগুলো কিভাবে আসছে, এই জিনিসগুলো তারা আসলে খতিয়ে দেখছেন এবং তারা পুনরায় আসবেন বলে জানিয়েছেন। তো দুদকের অভিযান নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। জানছিলাম দুদকের বিসিবিতে অভিযানের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সকাল 11:30 থেকে প্রায় আধা ঘন্টা ধরে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার জন্য ওই এলাকায় পুলিশ সদস্যরা তৎপর আছেন। এই মুহূর্তে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। তবে এই সংঘর্ষে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ মিছিল করে এই ঘোষণা দেয়।
এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার প্রত্যাহারের দাবি জানান। এর আগে গত রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় ৪ঠা মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু এবং ২রা মে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিস্থিতি কি? জি বাবু, আপনি খবর একটু আগে যেমনটি বলছিলেন, সর্বশেষ খবর বলতে হয় যে একটু আগে তার ২টা বাজার ১০ মিনিট আগে থেকে ছাত্ররা ৬ দফা থেকে সরে এসে এক দফায় আসছে। তারা এক দফা বিসির স্টপ মানে বিসির পদত্যাগ, আর তারা এই এক দফা কর্মসূচির পর তারা ওই প্রথমে গেছে খানজানালি হলের তালা ভেঙে ওখানে লোক প্রবেশ করে, তারপর হচ্ছে আব্দুর রশিদ হল, এখানকার তালাও ভাঙছে। এখানকার তালা ভেঙে তারা গেছে একটু পরে গেছে ফজল হক, মানে তারা একের পর এক প্রত্যেকটা হলের ওই তালা ভেঙে শিক্ষার্থীদের ওই হলে প্রবেশের ব্যবস্থা করেছে। এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছে, তারা আজকে সমস্ত শিক্ষার্থীদের আহ্বান করছে যে তারা সবাই ওই ক্যাম্পাসে ফিরে আসুক। এবং তাদের সর্বশেষ তারা বলছে আমাদের একটাই এখন দাবি যে বিসির পদত্যাগ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এবং আপনি জানেন গতকাল রাতে সিন্ডিকেটের যে সবাই যে ৩৭ জনকে বহিষ্কার করা হয়েছিল, আর তার আগে ৯ এপ্রিল মানে ২২ জন শিক্ষার্থীর নাম করে খুলনা কোর্টে একটা মামলা করা হয়েছিল। ছাত্ররা এই দুটোরই প্রতিবাদ করছে। জি, এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। জি বাবু, জানছিলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খবর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরার উপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা, যা চলবে আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত। ফলে কর্মহীন হয়ে পড়েছেন সাগরের জেলেরা। সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা মেনে ইতিমধ্যে ফিশিং বোট, জাল সহ মাছ ধরার সব সরঞ্জামাদি নিয়ে তীরে ফিরে এসেছেন জেলেরা। নিষেধাজ্ঞার শুরুতে সরকারি খাদ্য সহায়তার চালসহ ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন কর্মহীন জেলেরা। তবে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করায় খুশি তারা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।